27 নভেম্বর 2019 হায়দ্রাবাদের শামশাবাদ। 27 নভেম্বরের রাতে শ্রীধর রেড্ডি শামশাবাদ পুলিশ স্টেশনে তার 27 বছর বয়সী মেয়ে দিশার মিসিং রিপোর্ট দাখিল করাতে যান। উনি পুলিশকে জানান যে দিশা হায়দ্রাবাদ থেকে 102 কিলোমিটার দূরে মাহবুবনগরের একটি সরকারি পশু হাসপাতালে পশু চিকিৎসকের চাকরি করত। 27 নভেম্বরের সন্ধ্যায় বাড়িতে এসে দিশা ঠিক করে বাড়ি থেকে 27 কিলোমিটার দূরে গাছিবলিতে একজন স্কিনের ডাক্তারের কাছে যাবে। যেহেতু গাছিবলি অনেক দূরে ছিল, তাই দিশা তার স্কুটিটি নিয়ে বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে টন্ডুপল্লি টোল প্লাজার সামনে তার স্কুটিটি পার করে এবং সেখান থেকে একটি ট্যাক্সি করে গাছিবলি চলে যায়। ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট শেষ করার পর দিশা প্রায় রাত 9টা নাগাদ টোল প্লাজার সামনে ফিরে আসে এবং তখনই বাবা এবং বোনের সাথে দিশার শেষ কথা হয়। ডক্টর দিশা বোনকে জানায় যে ও স্কুটির পিছনের চাকাটি পাঞ্চার হয়ে গিয়েছে এবং এত রাতে ওর খুব ভয় করছে। বোন দিশাকে স্কুটিটি সেখানে রেখেই চলে আসতে বলে এবং ফোন কেটে দেয়। 15 মিনিট পর যখন বোন আবার দিশাকে কল করে তখন ওর ফোন সুইচ অফ দেখায়। जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच्ड ऑफ है। শেষে আশঙ্কায়িত মন নিয়ে বাবা, বোন এবং মা পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ ঘটনার সিরিয়াসনেসকে দেখে এফআইআর নথিভুক্ত করে এবং সাথে সাথে দিশাকে খুঁজতে বের হয়। টোল প্লাজার সামনে যখন পুলিশ যায় তখন সেখানে তারা দিশা স্কুটিটিকে উদ্ধার করে, কিন্তু দিশাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। অনেক ঘন্টা খোঁজার পরও তারা দিশা সম্পর্কে কোনো ইনফরমেশন পায় না। পরিবারের আশাও সময়ের সাথে সাথে দুর্বল হতে শুরু করে। পরের দিন সকাল প্রায় 7টা নাগাদ শামশাবাদ পুলিশ স্টেশনে চতনপল্লী থেকে একটি কল আসে। কল করা ব্যক্তিটি জানায় যে চতনপল্লীর একটি কালভার্টের নিচে একটি মেয়ের অর্ধ পুড়ে যাওয়ার লাশ পাওয়া গেছে। ইমিডিয়েটলি পুলিশ দেরি না করে সেখানে পৌঁছায় এবং তারা দেখতে পায় যে অর্ধনগ্ন অবস্থায় একটি মেয়ের অর্ধ পুড়ে যাওয়া লাশ সেখানে পড়ে আছে। অ্যাজ পার প্রসিজার লাশটিকে পোস্টমর্টমের জন্য হাসপাতাল পাঠানো হয়। দিশার পরিবারকেও বডিটিকে শনাক্তকরণের জন্য হাসপাতাল ডাকা হয়। শ্রীধর রেড্ডি এবং ওনার স্ত্রী যখন হাসপাতালে পৌঁছায় তখন ওই বডিটিতে কিছু অ্যাসেসরিজ এবং কিছু ফাটা জামা কাপড়ের অংশ দেখে ওরা চিনে যায় যে এই লাশটি ওদের মেয়ে দিশারই ছিল। যে মেয়েকে 27 নভেম্বরের সন্ধ্যায় ওরা শেষবার দেখেছিল সে মেয়ে এখন ওদের সামনে বেজান হয়ে পড়ে আছে। পার পোস্টমর্টম রিপোর্ট দিশাকে প্রথমে গ্যাংরেপ করা হয়, তারপর ওর মুখে অ্যালকোহল ঢেলে গলা টিপে মেরে ফেলা হয়। কিন্তু এতটুকুতেও যখন অপরাধীদের মন ভরে না তখন বডিটিকে জ্বালিয়ে সমস্ত প্রমাণ শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়। এমন একটি নির্মম হত্যাকাণ্ডে সমগ্র দেশে শোকের ছায়া নেমে আসে। সমগ্র দেশের ডাক্তার ফ্রেটার্নিটি এবং সাধারণ জনগণ আন্দোলনে নেমে পড়ে। পুলিশের উপর প্রেশার অনেক বেশি ক্রিয়েট হয়, তাই একটি এসআই কমিটি বানানো হয় এবং এই ঘটনার তদন্ত শুরু হয়। দিশার মৃত্যুর প্রায় 48 ঘন্টার মধ্যেই পুলিশ এই ঘটনার 4 জন অপরাধী আরিফ, জল্লুশিব, জল্লু নবীন এবং চেন্না কেশাবুলু নামে 4 লরি চালককে গ্রেপ্তার করে। পুলিশ ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজগুলিকে চেক করে এবং সেখান থেকে 4 জন লরি চালক, দিশা এবং একটি লরিকে শনাক্ত করা হয়। লরির মালিককে যখন ট্র্যাক করা হয় তখন উনি পুলিশকে ওই 4 জনের ঠিকানা দেন। তেলেঙ্গানা কর্ণাটক সীমান্তে ওদের গ্রাম থেকেই ওই 4 জনকে পুলিশ গ্রেপ্তার করে। যেহেতু পুলিশের কাছে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ ছিল, তাই ওই 4 জনকে বাধ্য হয়ে নিজেদের অপরাধ স্বীকার করতেই হয়। 27 নভেম্বরের রাতে দিশা যখন টোল প্লাজার সামনে পৌঁছায় তখন ওই জায়গায় ওই 4 জন লরি চালক একটি লরিতে বসে বেশ কয়েকটি মদের বোতলে মদ খাচ্ছিল। ওরা দিশাকে সেখানে তার স্কুটিটি পার করতে দেখে এবং 4 জন মিলে দিশাকে ধর্ষণের ষড়যন্ত্র বানায়। তাই দিশা যাওয়ার পর দিশা স্কুটির পিছনের চাকাটি পাঞ্চার করে দেয় এবং দিশা আসার অপেক্ষা করতে থাকে। রাত প্রায় 9টা নাগাদ দিশা যখন টোল প্লাজার সামনে ফিরে আসে তখন সে দেখে যে তার স্কুটির পিছনের চাকাটি পাঞ্চার হয়ে গিয়েছে। পুরো জায়গাটি জনশূন্য হয়ে যাওয়ায় দিশা কাউকে সাহায্যের জন্য ডাকতেও পারছিল না। তখন আরিফ দিশাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। দিশার কাছে এই অচেনা ব্যক্তির সাহায্য নেওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না। আরিফ তার সাথী জল্লুশিবকে কল করে এবং সে এসে দিশা স্কুটিটি নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর জল্লুশিব এসে দিশাকে বলে যে মেরামতের সকল দোকান বন্ধ হয়ে গিয়েছে। এই কথা বলে সে স্কুটিটি নিয়ে আবার অন্যদিকে চলে যায়। কিছুক্ষণ পর বাকি 2 সাথী জল্লু নবীন এবং চেন্না কেশাবুলু এসে আরিফের সাথে যোগ দেয়। দিশা অস্বস্তি বোধ করতে শুরু করে এবং বোনকে কল করে। বোন দিশাকে স্কুটিটি সেখানে রেখেই চলে আসতে বলে এবং ফোন কেটে দেয়। ফোন রাখা মাত্রই আরিফ ও তার 2 সাথী দিশার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। সাহায্যের হাত বাড়ানো এই অচেনা ব্যক্তির আসল চেহারা দিশার কাছে কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যায়। তারা দিশার মুখ চেপে দিশাকে পাশের একটি ট্রাকের কম্পাউন্ডে নিয়ে যায় এবং সেখানে দিশার সাথে মানবতাহীন দুষ্কর্ম শুরু হয়।
কিছুক্ষণ পর স্কুটি নিয়ে যাওয়া জল্লুসিও এসে তাদের সাথে যোগ দেয়। বডির প্রাইভেট পার্টস থেকে শুরু করে কোনো অংশকেই ছাড়া হয় না। ওরা চারজন একে একে দিশার সাথে দর্শন করে এবং দিশা যখন চিৎকার করতে শুরু করে তখন ওর গলা টিপে ওকে সেখানেই মেরে ফেলা হয়। এতটুকুতেও যখন ওদের মন ভরে না তখন বডিটিকে ট্রাকে করে নিয়ে গিয়ে চতনপল্লীর কালভার্টের নিচে পুড়িয়ে ফেলা হয়। 1 ডিসেম্বর 2019 অভিযুক্তদের পুলিশ স্টেশন থেকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন আদালতের সামনে অসংখ্য মানুষের ভিড় পুলিশের গাড়িকে আটক করে। ক্ষোভ এত বেশি ছিল যে সবাই ওই কালপ্রিটগুলোকে নিজের হাতে শাস্তি দিতে চাইছিল। মানুষের তুমুল বিদ্বেষের ফলে পুলিশ অপরাধীদের আদালতে নিয়ে যেতে পারে না। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সাধনগড় পুলিশ স্টেশনে একটি আদালত গঠনের নির্দেশ দেন এবং মামলার বিচারটিকে ত্বরান্বিত করার নির্দেশ দেন যাতে অভিযুক্তরা কঠোর থেকে কঠোর শাস্তি পায়। हैदराबाद की हैवानियत पर तेलंगाना के सीएम केसीआर ने आखिरकार तोड़ी चुप्पी। डॉक्टर के गैंगरेप और हत्या की तेजी से जांच और फास्ट ट्रैक कोर्ट बनाने का आदेश दिया है। কিন্তু এই পুরো ইনসিডেন্টে পুলিশ সাইড ক্যারেক্টার নয় মেইন ক্যারেক্টার হিসেবে কাজ করে। 6 ডিসেম্বর 2019 ভোর 5:45 পুলিশ ওই চারজন অপরাধীকে চতনপল্লীর ওই জায়গায় নিয়ে যায় যেখানে তারা দিশার সাথে দুষ্কর্ম করেছিল। কিভাবে ডাক্তার দিশার দেহকে ওরা জ্বালিয়ে দেয় তা সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং আরও ইনফরমেশন গ্যাদার করতে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়। তাই অপরাধীদের হাতকড়াও পরানো হয়নি। সেখানে পৌঁছানো মাত্রই পুলিশের থেকে বন্দুক ছিনতাই করে তাদের উপর গুলি চালাতে শুরু করে এবং পালানোর চেষ্টা করে। পাল্টা জবাবে পুলিশ ওই চারজনকে সেখানেই এনকাউন্টার করে মেরে ফেলে। 28 নভেম্বর থেকে সমগ্র দেশে যে আন্দোলনের ঝড় উঠেছিল সেটি 6 ডিসেম্বর শেষ হয়ে যায়। অভিযুক্তদের গুলি করে হত্যার ফলে সারা দেশের মানুষ উদযাপন করতে শুরু করে। চতনপল্লীর ওই জায়গায় অসংখ্য মানুষের ভিড় জমা হয় এবং সবাই পুলিশকে অভিনন্দন জানিয়ে তাদের উপর ফুল বর্ষণ করতে শুরু করে। সাধারণত এই ধরনের সেন্সিটিভ কেসগুলিতে মূল ভিকটিমের আসল নাম প্রকাশ করা হয় না। এই কেসেও মূল ভিকটিমকে দিশা নাম দেওয়া হয়। কিন্তু অনেক বছর কেটে যাওয়ার পর ডক্টর দিশার আসল নাম পাবলিক হয়ে যায়। এই কেসের মূল ভিকটিমের নাম প্রিয়াঙ্কা রেড্ডি।